আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। বছরটা 2022। কলকাতার দিনের বেলা যতটা ব্যস্ত, রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার কিছু রাস্তা ততটাই ভৌতিক হয়ে ওঠে। বিশেষ করে পার্ক সার্কাস, নিমতলা শ্মশান, কলেজ স্ট্রিট আর পুরনো হাসপাতালগুলোর আশপাশ, যেখানে বহু মানুষ নানা অদ্ভুত ঘটনার গল্প বলে। সেসব গল্পে কখনো বিশ্বাস করেননি 38 বছরের অরিন্দন ঘোষ। অরিন্দন ছিলেন একটি বেসরকারি হাসপাতালের অভিজ্ঞ অ্যাম্বুলেন্স ড্রাইভার। প্রায় 12 বছর ধরে অসংখ্য রোগী, দুর্ঘটনার শিকার মানুষ এবং মৃতদেহ বহন করেছেন। তাই ভূত প্রেতের গল্প শুনলে তিনি শুধু হেসে উড়িয়ে দিতেন। কিন্তু 17 নভেম্বর সেই রাত তার সমস্ত বিশ্বাস বদলে দেয়। রাত তখন 2:18। হাসপাতাল গ্যারেজে একা বসে চা খাচ্ছিলেন অরিন্দন। হঠাৎ হাসপাতালের পুরনো ল্যান্ডলাইন ফোনটি বেজে উঠল, ট্রিং ট্রিং ট্রিং। এত রাতে সাধারণত জরুরি কল মোবাইলে আসে, ল্যান্ডলাইন প্রায় কখনো বাজেও না। অরিন্দন ফোন তুলতেই ওপাশ থেকে খুব ধীর ভারী একটি কণ্ঠ শোনা গেল, অ্যাম্বুলেন্স এখনই পাঠান। অরিন্দন বললেন, কোথায় যেতে হবে? কিছুক্ষণ নীরবতা, তারপর উত্তর এলো, নিমতলা শ্মশানের পুরনো ঘাট। অরিন্দন অবাক হলেন, রুগীর নাম। আবার কয়েক সেকেন্ড চুপ, তারপর সে এখনো অপেক্ষা করছে। লাইন কেটে গেল। অরিন্দন সঙ্গে সঙ্গে হাসপাতালের ডিসপ্যাচ রুমে গেলেন। ডিউটিতে থাকা সুপারভাইজারকে জিজ্ঞেস করলেন, নিমতলা থেকে কি কোনো কল এসেছে? সুপারভাইজার কম্পিউটার দেখে বললেন, না, আজ রাতে ওই দিক থেকে কোনো বুকিং নেই। অরিন্দন বললেন, কিন্তু ল্যান্ডলাইন তো এখনও ফোন এলো। সুপারভাইজার বিস্মিত হয়ে বললেন, অসম্ভব। তিনি কল লগ খুলে দেখলেন, গত 1 ঘন্টায় ল্যান্ডলাইনে একটিও কল আসেনি। অরিন্দনের বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি জন্ম নিল। ঠিক তখনই হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের সাইরেন নিজে থেকেই একবার বেজে উঠল। গ্যারেজে থাকা অন্য 2 চালক দৌড়ে এলেন। সবাই অবাক, চাবি ছাড়া কোনো অ্যাম্বুলেন্স সাইরেন বাজা সম্ভব নয়। একজন বৃদ্ধ নিরাপত্তারক্ষী ধীরে ধীরে অরিন্দনের কাছে এসে বললেন, বাবু, যদি নিমতলার দিক থেকে রাত 2টার পর কোনো ডাক আসে, কখনো একা যেও না। অরিন্দন হেসে বললেন, কেন কাকু? বৃদ্ধ লোকটি চারপাশে তাকিয়ে খুব আস্তে বললেন, কারণ ওখানে মাঝে মধ্যে এমন যাত্রী ওঠে যারা হাসপাতালে পৌঁছাতে চায় না। এই কথা শেষ হতেই হাসপাতালের সব আলো একসঙ্গে কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল। আলো ফিরে আসতেই সবাই দেখল, অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটি ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেছে, আর ভেতরের স্ট্রেচারের ওপর কেউ একজন বসে আছে, সাদা চাদরে ঢাকা, একদম নড়ছে না। অরিন্দন টর্চ নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলেন, আর ঠিক তখনই স্ট্রেচারের ওপর বসে থাকা অবয়টি নিজের মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো, কিন্তু তার মুখ কোনো চোখ ছিল না, শুধু 2টি গভীর গর্ত। আর ঠোঁটের না নড়িয়েই সে বলল, আমাকে নিমতলায় ফিরিয়ে নিয়ে চলো। রাত তখন 2:34। অরিন্দনের হাত থেকে টর্চ প্রায় পড়ে যাচ্ছিল। স্ট্রেচারের ওপর বসে থাকা সাদা চাদরে ঢাকা মানুষটি মুখে কোনো চোখ নেই, শুধু 2টি গভীর কালো গর্ত, আর সেই গর্তের ভেতর যেন অসীম অন্ধকার। অরিন্দন ভয়ে 1 পা পিছিয়ে গেলেন, কিন্তু পরের মুহূর্তে হাসপাতালের গ্যারেজের সব আলো আবার নিভে গেল। পুরো এলাকা অন্ধকার, আর মাত্র 3 সেকেন্ড। আলো ফিরে আসতেই স্ট্রেচার খালি, কেউ নেই। অরিন্দন দ্রুত পেছনের দরজায় উঠে পুরো অ্যাম্বুলেন্স খুঁজে দেখলেন, ভেতরে শুধু বরফে ঠান্ডা বাতাস, আর স্ট্রেচারের ওপর রাখা একটি পুরনো মরিচা ধরা পিতলের চাবি। চাবির সঙ্গে বাঁধা ছিল একটি ছোট্ট ট্যাগ, তাতে লেখা লোকার 13। ঠিক তখনই হাসপাতালের ওয়্যারলেস সেটে শব্দ ভেসে এলো, অ্যাম্বুলেন্স 07, এমার্জেন্সি ডিসপ্যাচ অফিস থেকে জানানো হলো, একজন গুরুতর রোগীকে নিতে এখনই নিমতলা শ্মশানের পাশের একটি পুরনো বাড়িতে যেতে হবে, ঠিক সেই ঠিকানায় যেটা কয়েক মিনিট আগে অজানা ফোনে বলা হয়েছিল। অরিন্দন অবাক হয়ে বললেন, এই কলটা কি এখন এসেছে? ডিসপ্যাচ অফিস বললেন, হ্যাঁ, 5 সেকেন্ড আগেই। অরিন্দন আর কিছু না বলে অ্যাম্বুলেন্স স্টার্ট দিলেন।
কলকাতার নিস্তব্ধ রাত, শহরের ব্যস্ত তখন প্রায় ফাঁকা। হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় তিনি লক্ষ্য করলেন রেয়ার ভিউ মিররে কেউ যেন বসে আছে। তিনি দ্রুত পৌঁছে তাকালেন, কেউ নেই। আবার মিররে তাকাতেই স্ট্রেচারের পাশে দাঁড়িয়ে আছে সেই সাদা চাদরে ঢাকা অবয়ব। এইবার সে ধীরে ধীরে একটি হাত তুলল, আঙ্গুল তুলে দেখালো ঘড়ির দিকে। অরিন্দম ঘড়ি দেখলেন, সময় 2:47। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ডিজিটাল ঘড়ি থেকেই উল্টো দিকে চলতে শুরু করলো। 2:47, 2:46, 2:45। গাড়ির ইঞ্জিন ঠিকই চলছে, কিন্তু সময় যেন পিছিয়ে ফিরছে। অরিন্দম আতঙ্কে ব্রেক চাপলেন, কিন্তু ব্রেক কাজ করলো না। অ্যাম্বুলেন্স যেন অদৃশ্য শক্তির টানে নিচ থেকেই এগিয়ে চলছে। কয়েক মিনিট পর তিনি নিমতলার পাশের একটি ভাঙা নিমতলা বাড়ির সামনে এসে থামলেন। বাড়িটির সামনে ইতিমধ্যেই কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তারা খুব অস্থির। একজন দৌড়ে এসে বললেন, দাদা তাড়াতাড়ি চলুন, আমাদের কাকুকে বাঁচান। অরিন্দম স্ট্রেচার নিয়ে ভেতরে ঢুকলেন। দোতলায় একটি ঘরে প্রায় 70 বছরের এক বৃদ্ধ শুয়ে আছেন। তিনি খুব কষ্টে শ্বাস নিচ্ছেন। অরিন্দম এবং তার সঙ্গে থাকা সহকারী দ্রুত তাকে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে নিয়ে গেলেন। সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ করার আগে বৃদ্ধ হঠাৎ অরিন্দমের হাত শক্ত করে ধরে ফেললেন। তারপর ফিসফিস করে বললেন, আজ রাতেই সে ফিরে আসবে। অরিন্দম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কে? বৃদ্ধ ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, যে 1998 সালে এই অ্যাম্বুলেন্সে মারা গিয়েছিল, সে এখনও প্রতি রাতে নিজের হাসপাতাল খুঁজে বেড়ায়। কথাটি শেষ করেই বৃদ্ধ অজ্ঞান হয়ে গেলেন। অরিন্দম দ্রুত দরজা বন্ধ করে হাসপাতালের দিকে রওনা দিলেন, কিন্তু 5 মিনিট যাওয়ার পর তিনি হঠাৎ লক্ষ্য করলেন স্ট্রেচারের উপর বৃদ্ধ একা নন, তার ঠিক পাশেই চুপচাপ বসে আছে আরেকজন। সাদা হাসপাতালের পোশাক, মুখে রক্ত ভরা, চোখ দুটো সম্পূর্ণ সাদা। সে ধীরে ধীরে অরিন্দমের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বললেন, আমার বেড নম্বর এখনও খালি আছে, আমাকে আবার ভর্তি করো। অরিন্দমের হাত থেকে স্টিয়ারিং প্রায় ছুটে গেল, আর ঠিক তখনই অ্যাম্বুলেন্সের সব দরজা একসঙ্গে লক হয়ে গেল। বাইরে যাওয়ার আর কোনো পথ রইল না। অ্যাম্বুলেন্সের সব দরজা একসঙ্গে লক হয়ে গেছে। অরিন্দম বারবার কন্ট্রোল লক বোতাম চাপছেন, কোনো কাজ হচ্ছে না। জানালার কাছও খুলছে না। ঠিক তখনই পেছন থেকে খুব ধীরে একটি কণ্ঠ ভেসে এলো, ড্রাইভার, এত ভয় পাচ্ছ কেন? অরিন্দম রেয়ার ভিউ মিররে তাকালেন। বৃদ্ধ রোগী অজ্ঞাত হয়ে স্ট্রেচারে শুয়ে আছেন, কিন্তু তার পাশে সাদা পোশাক পরা লোকটি এখন স্পষ্ট দেখা যাচ্ছে। তার হাসপাতালের পোশাক বড় করে লেখা, পেশেন্ট নাম্বার 1439। বুকের বাঁ পাশে শুকিয়ে যাওয়া রক্ত, মাথার ডান পাশে গভীর ক্ষত, আর তার ঠোঁটে এক অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে বলল, আমি 3 দিন চিকিৎসায় অপেক্ষায় ছিলাম, কিন্তু কেউ আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়নি। এরপর সে মাথা নিচু করে ফিসফিস করে বলল, কারণ আমি তখনই মারা গিয়েছিলাম। হঠাৎ পুরো অ্যাম্বুলেন্সের ভেতর থেকে জীবাণুনাশকের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল। অরিন্দমের মনে হলো তিনি যেন আর রাস্তায় নেই, বরং একটি পুরনো হাসপাতালের করিডোর দিয়ে গাড়ি চালাচ্ছেন। দুই পাশে সারি সারি ওয়ার্ড, দেয়ালে পুরো সবুজ রং, ছাদ থেকে ঝুলছে ভাঙা ফ্যান। তিনি চোখ মুছে আবার সামনে তাকালেন, না, আবার রাস্তা। কিন্তু সেই দৃশ্য কি শুধুই কল্পনা? ঠিক তখনই হাসপাতাল থেকে ওয়্যারলেসে ডাক এলো, অ্যাম্বুলেন্স 07, আপনার অবস্থান কোথায়? জিপিএস অনুযায়ী আপনি গত 10 মিনিট ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছেন। অরিন্দম অবাক হয়ে সামনে তাকালেন। অসম্ভব, তিনি তো অত্যন্ত 5 কিলোমিটার বাড়ি চালিয়েছেন। কিন্তু রাস্তার পাশে থাকা সাইনবোর্ডে লেখা নিমতলা শ্মশান 200 মিটার, তিনি এখনও সেখানেই। এতক্ষণ কোথায় ছিলেন? তার বুক ঠান্ডা হয়ে গেল। অবশেষে কোনোভাবে অ্যাম্বুলেন্স হাসপাতালের জরুরি বিভাগের সামনে পৌঁছালো। ডাক্তাররা দ্রুত বৃদ্ধ রোগীকে ভেতরে নিয়ে গেলেন। অরিন্দম হাত ছেড়ে বাঁচলেন। তিনি ভাবলেন এবার সব শেষ, কিন্তু স্ট্রেচার নামানোর সময় একজন নার্স হঠাৎ থমকে দাঁড়ালেন। তিনি অবাক হয়ে বললেন, স্যার, দ্বিতীয় রোগী কোথায়?
অরিন্দন বিস্মিত। দ্বিতীয় রোগী। নার্স বললেন, আপনার অ্যাম্বুলেন্সে তো 2 জন ছিল। অরিন্দন শরীর কেঁপে উঠল। না, একজনই ছিল। নার্স কাপা হাতে স্ট্রেচারের পাশে ইশারা করলেন। আমি নিজের চোখে দেখেছি, একজন বৃদ্ধ, তার পাশে সাদা পোশাক পরা আরেকজন লোক বসেছিল। অরিন্দন কোনো উত্তর দিতে পারলেন না। গ্যারেজে ফেরার আগে তার হঠাৎ মনে পড়ল সেই পিতলের চাবিতে লেখা ছিল লকার 13। হাসপাতালের পুরো বেসমেন্ট সত্যি একটি বহু বছর ধরে বন্ধ লকার রুম ছিল। অনেক কর্মচারীরা সেখানে যেতেন না। কৌতূহল চেপে রাখতে না পেরে অরিন্দন রাত 3টার দিকে একাই নিচে নেমে গেলেন। বেসমেন্ট আলো খুবই কম, দীর্ঘ করিডর, 2 পাশে মরিচা ধরা লোহার লকার। তিনি গুনতে শুরু করলেন, 10, 11, 12, তারপর 13। লকারের দরজায় ধুলো পড়ে আস্তরণ। মনে হচ্ছিল বহু বছর কেউ ছোঁয়নি। অরিন্দন কাপা হাতে পিতলের চাবিটি তালায় ঢোকালেন। ক্লিক! তালা খুলে গেল। ভেতরে ছিল একটি পুরনো হাসপাতালের পরিচয়পত্র, রক্তমাখা ডিউটি ডায়েরি, একটি সাদা পোশাকের হাসপাতালের পোশাক, আর একটি কালো সাদা ছবি। ছবিতে দেখা যাচ্ছে একটি অ্যাম্বুলেন্সের সামনে 5 জন মানুষ দাঁড়িয়ে, 4 জন হাসপাতালের কর্মী আর মাঝখানে একজন রোগী। ছবির নিচে লেখা, এমার্জেন্সি টিম 1998। অরিন্দন ছবি হাতে তুলে নিতেই তার শরীর কেঁপে উঠল, কারণ ছবির মাঝখানে দাঁড়িয়ে থাকা রোগীটি আর কেউ নয়, সেই সাদা পোশাক পরা মানুষ। সে কিছুক্ষণ আগেই তার অ্যাম্বুলেন্সে বসেছিল, আর ছবির পেছনে লাল কালি দিয়ে লেখা মাত্র একটি বাক্য, সত্য জানতে চাইলে মর্গের দরজা খুলে দেখো। ঠিক তখনই বেসমেন্টের একদম শেষ প্রান্তে থাকা মর্গের ভারী লোহার দরজাটি নিজে থেকেই ধীরে ধীরে খুলতে শুরু করলো। ভেতর থেকে ভেসে এলো বরফ ঠান্ডা বাতাস, আর সেই অন্ধকারের ভেতরে কেউ একজন খুব ধীরে বলল, অরিন্দন, আমি এখনো অপেক্ষা করছি। রাত তখন 3:26। হাসপাতাল বেসমেন্টে দাঁড়িয়ে অরিন্দনের মনে হচ্ছিল তার নিচের হৃদস্পন্দনের শব্দ যেন চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে। মর্গের বিশাল লোহার দরজাটি পুরোপুরি খুলে গেছে। ভিতর থেকে বেরিয়ে আসছে বরফের মতো ঠান্ডা বাতাস, আর সেই বাতাসে মিশে আছে ফরমালিন আর পুরনো রক্তের তীব্র গন্ধ। অরিন্দন টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে ভিতরে ঢুকলেন। মর্গের ভেতর সারি সারি স্টিলের টলি, প্রতিটি টলির ওপর সাদা কাপড়ে ঢাকা মৃতদেহ। সব কিছু অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। ঠিক তখনই একটি স্টিলের টলি নিজে থেকেই খুলে উঠল। অরিন্দন টর্চের আলো ফেললেন। টলি নাম্বার 7। পরক্ষণে টলিটি আবার পড়ল, এবার আরও জোরে। মনে হচ্ছে ভেতর থেকে কেউ বের হতে চাইছে। অরিন্দন সাহস করে কাপড়ের কোণা ধরলেন। হাত কাঁপছে। ধীরে ধীরে কাপড়টি সরাতেই তার বুকের রক্ত যেন জমে গেল। ভেতরে কোনো মৃতদেহ নেই, শুধু একটি পুরনো হাসপাতালের ফাইল। ফাইলের ওপর লাল কালি দিয়ে লেখা, কেস নাম্বার 1439। অরিন্দন তাড়াতাড়ি ফাইল খুললেন। প্রথম পাতায় রোগীর নাম সুব্রত চট্টোপাধ্যায়, বয়স 29 বছর, ভর্তি 14 আগস্ট 1998, অবস্থা সড়ক দুর্ঘটনা। কিন্তু শেষ পাতায় লেখা একটি লাইনে দেখা তার হাত কেঁপে উঠল। রোগী চিকিৎসার অপেক্ষায় মারা যায়, অপারেশনে ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হয়। নিচে কোনো ডাক্তারের স্বাক্ষর নেই, শুধু একটি আঙ্গুলের রক্তাক্ত ছাপ। ঠিক তখনই মর্গের আলো একবার জ্বলে উঠল, আবার নিভে গেল, আবার জ্বলল, আবার ফিরে আসতেই মর্গের সব টলির ওপর থাকা সাদা কাপড়গুলো একসঙ্গে ধীরে ধীরে উঠতে শুরু করলো, যেন অদৃশ্য কেউ সেগুলো সরিয়ে নিচ্ছে। অরিন্দন আতঙ্কে পিছিয়ে গেলেন। একটির পর একটি টলি, সবগুলো খালি, শুধু নম্বর 7। সেই টলির সামনে দাঁড়িয়ে আছে একজন মানুষ, সাদা পোশাকের, হাসপাতালের, রক্তাক্ত মাখা, চোখ দুটি সম্পূর্ণ সাদা। সে শান্ত গলায় বলল, আমি সুব্রত, আমি মারা যাইনি, আমাকে মেরে ফেলা হয়েছিল। অরিন্দন কাপা গলায় জিজ্ঞাসা করলেন, কেন? সুব্রত কোনো উত্তর দিল না। সে শুধু আঙ্গুল তুলে মর্গের দেয়ালের দিকে ইশারা করল। অরিন্দন টর্চের আলো ফেলতেই দেখলেন দেয়ালে অসংখ্য হাতের ছাপ, সবগুলো শুকিয়ে যাওয়া রক্তের তৈরি, কিন্তু একটি হাতের ছাপ অন্যগুলোর থেকে আলাদা। তার নিচে লেখা, ডক্টর অমিয় সেন, জানতেন সত্য। অরিন্দন নামটা পড়তেই হঠাৎ তার মোবাইল ফোন বেজে উঠল। স্ক্রিনে কোনো নাম্বার নেই, শুধু লেখা আননন কলার। তিনি কাপা হাতে রিসিভ করলেন। ওপাশ থেকে এক বৃদ্ধ কণ্ঠ ভেসে এলো,
ডাক্তার অমিয় সেন আজও বেঁচে আছেন, কিন্তু তিনি প্রতিদিন রাত 4টায় একজন মৃত রোগীকে দেখতে যান। তুমি যদি সত্য জানতে চাও তাহলে আজ রাত ঠিক 4টায় হাসপাতালের পুরনো আইসিইউতে চলে এসো। লাইন কেটে গেল। অরিন্দম দ্রুত চারদিকে তাকালেন, কিন্তু সুব্রত নেই। মর্গ নম্বর 7 আবার খালি, ফাইলটাও উধায়। মনে হচ্ছিল কিছুই ঘটেনি। ঠিক তখনই তার পেছনে ভারী পায়ের শব্দ। তিনি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন। মর্গের দরজায় হাসপাতাল নিরাপত্তারক্ষী দাঁড়িয়ে, কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ সাদা। সে অস্বাভাবিকভাবে হেসে বলল, রাত 4টা হতে আর মাত্র 19 মিনিট বাকি। তার আগে এখান থেকে বের হতে পারলে বেঁচে যাবে। এই কথা বলে নিরাপত্তারক্ষীরা মুখ দিয়ে ফেটে যেতে লাগলো। তার হাত ভেতর থেকে বেরিয়ে এলো আর একটি মুখ। সেই মুখটি ছিল সুব্রতর। মর্গের ভেতরে দাঁড়িয়ে অরিন্দমের মনে হচ্ছিল তিনি যেন আর বাস্তব জগতে নেই। নিরাপত্তারক্ষীরা মুখের ভেতর থেকে সুব্রতের মুখ বেরিয়ে আসতেই পুরো ঘরটি কেঁপে উঠল। হঠাৎ হাসপাতালের পুরনো দেয়াল ঘড়িতে 4বার ঘন্টা বাজলো। সময় 4টা। ঠিক সেই মুহূর্তে মর্গের দরজা নিচে থেকেই খুলে গেল। করিডোরের সব আলো একের পর এক জ্বলে উঠতে লাগলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, হাসপাতালের পুরো ভবনে কোনো মানুষের শব্দ নেই, কোনো নার্স নেই, না কোনো ডাক্তার, না কোনো রুগী। শুধু দূরে কোথাও একটি হার্ট মনিটরের নিয়মিত শব্দ ভেসে আসছে, বিপ বিপ বিপ। অরিন্দম ধীরে ধীরে সেই শব্দের দিকে এগিয়ে গেলেন। করিডোরের শেষ প্রান্তে বড় অক্ষরে লেখা OLD ICU। দরজাটি অর্ধেক খোলা। ভেতরে প্রবেশ করতেই তিনি থমকে দাঁড়ালেন। পুরো আইসিইউটি যেন 1998 সালে আটকে আছে। পুরনো যন্ত্রপাতি, মরিচা ধরা অক্সিজেন সিলিন্ডার হলদে হয়ে দেয়ালে যাওয়া, আর মাঝখানে একটি বেড নাম্বার 13। সেই বেডের পাশে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধ ডাক্তার, সাদা চুল, চশমা, কাপা হাত। তিনি ধীরে ধীরে রোগীর চার্টে কিছু লিখলেন। অরিন্দম এগিয়ে গিয়ে বললেন, আপনি কি ডাক্তার অমিয় সেন? বৃদ্ধ ডাক্তার ধীরে মাথা তুললেন, চোখে গভীর ক্লান্তি। তিনি শান্ত গলায় বললেন, আমি জানতাম একদিন কেউ আসবে। অরিন্দম অবাক, আপনি আমাকে চেনেন? ডাক্তার দীর্ঘশ্বাস ফেললেন, না, কিন্তু সুব্রত বলেছিল একদিন একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার সত্য খুঁজতে আসবে। অরিন্দমের শরীর শিউরে উঠল। সুব্রতকে? ডাক্তার অমিয় সেন কয়েক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর বললেন, সুব্রত ছিল একজন সাংবাদিক। সে হাসপাতালের ভেতরে চলা অবৈধ অস্ত্র পাচার চক্রের তথ্য সংগ্রহ করছিল। সব প্রমাণ সে সংগ্রহ করেছিল, কিন্তু ধরা পড়ে যায়। অরিন্দম বিস্ময়ে বললেন, তাহলে দুর্ঘটনা? ডাক্তার মাথা নাড়লেন, এটা দুর্ঘটনা ছিল না, এটা ছিল গাড়ি চাপা দেওয়া। তারপর গুরুতর আহত অবস্থায় সে হাসপাতালে আনা হয়, কিন্তু অপারেশন না করে ইচ্ছে করেই তাকে মরতে দেওয়া হয়। ডাক্তারের চোখ জ্বলে উঠল, আমি সব জানতাম, কিন্তু আমি ভয় পেয়েছিলাম, আমি চুপ ছিলাম। ঠিক তখনই আইসিইউ মনিটর হঠাৎ নিজে থেকেই চালু হয়ে গেল। স্ক্রিনে কোনো হার্টবিট নয়, একটি পুরনো সিসিটিভির ভিডিও চলতে শুরু করলো। ভিডিওতে দেখা যাচ্ছে 1998 সালের সেই রাত। স্টেশনে শুয়ে সুব্রত সাহায্য চাইছে, আর 4জন হাসপাতালের কর্মী তাকে অপারেশন থিয়েটারে না নিয়ে অন্ধকার একটি কক্ষে নিয়ে যাচ্ছে। ভিডিওটি হঠাৎ ঝাপসা হয়ে গেল। তারপর স্ক্রিনে একটি মুখ ভেসে এলো, কালো কোট পরা ব্যক্তি। তার মুখ স্পষ্ট নয়, কিন্তু সে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, যে এই ভিডিও দেখবে সে বাঁচবে না। ভিডিওটি বন্ধ হয়ে গেল। একই সঙ্গে পুরো আইসিইউ সব যন্ত্র একসঙ্গে বিকট শব্দ করতে শুরু করলো। ডক্টর অমিয় সেন আতঙ্কে বললেন, সে জেনে গেছে। অরিন্দম জিজ্ঞেস করলেন, কে? ডাক্তার উত্তর দিলেন, এই হাসপাতালের আসল মালিক, যে আজও মারা যাওয়ার পরও এই ভবন ছেড়ে যায়নি। ঠিক তখনই আইসিইউর দরজাটি ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। বাইরে থেকে ভেসে এলো ভারী জুতোর শব্দ। মনে হচ্ছিল কেউ একজন খুব ধীরে আইসিইউর দিকে এগিয়ে আসছে। ডাক্তার অমিয় সেন ফিসফিস করে বললেন, সে চলে এসেছে। আর পরের মুহূর্তেই দরজার কাচের ওপর দেখা গেল একজন লম্বা মানুষ, কালো কোট, হাতে পুরনো ডাক্তারের ব্যাগ, কিন্তু তার মাথা নেই, শুধু কাঁধের ওপর ঘন কালো ধোঁয়া ঘুরপাক খাচ্ছে। সে ধীরে ধীরে দরজায় হাত রাখলো, আর ভেতর থেকে একটি কণ্ঠ ভেসে এলো, আজ আর সেই হাসপাতাল থেকে জীবিত বের হবে না। আইসিইউর দরজায় দাঁড়িয়ে থাকা মাথাহীন মানুষটি দেখে অরিন্দমের পুরো শরীর অবশ হয়ে গেল। দরজার কাচের ওপর সে নিশ্চল দাঁড়িয়ে আছে। তার কালো কোটটি বাতাসে না থাকলেও ধীরে ধীরে দুলছে।
হাতে ধরা পুরনো চামড়ার ডাক্তারের ব্যাগ থেকে টপ টপ করে লাল তরল মেঝেতে পড়ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তার মাথা নেই, ঘাড়ের ওপর শুধু ঘন কালো ধোঁয়া ঘুরছে। হঠাৎ ধুম, দরজায় প্রথম আঘাত। পুরো আইসিইউ কেঁপে উঠল। ডাক্তার অমিয় সেন কাপা গলায় বললেন, ও দরজা বেশিক্ষণ আটকানো যাবে না। অরিন্দম জিজ্ঞেস করলেন, ওটা কে? ডাক্তার গভীর শ্বাস নিয়ে বললেন, তার নাম ছিল ডাক্তার রঞ্জিত মুখার্জি। 1998 সালে এই হাসপাতালের পরিচালক। সবাই বাইরে তাকে দেবতার মতো সম্মান করত, কিন্তু হাসপাতালের নিচের বেসমেন্টে চলত অবৈধ অঙ্গ পাচারের ব্যবসা। অরিন্দম স্তব্ধ। ডাক্তার বললেন, যে রোগীর পরিবার দরিদ্র ছিল বা তাদের খোঁজ নেওয়ার কেউ ছিল না, তাদের অনেককে বাঁচানো যেত, কিন্তু ইচ্ছে করে চিকিৎসা বন্ধ রাখা হতো। মৃত্যুর পর তাদের অঙ্গ পাচার করা হতো বিদেশে। এই কথা শেষ হতেই আবার ধুম, দ্বিতীয় আঘাত। এবার দরজার কাছে ফাটল ধরল। হঠাৎ আইসিইউ সব মনিটর একসঙ্গে চালু হয়ে গেল। প্রতিটি স্ক্রিনে ভেসে উঠল আলাদা আলাদা মুখ। কেউ শিশু, কেউ বৃদ্ধ, কেউ তরুণী। সবাই হাসপাতালের পোশাক পরে আছে। সবাই একসঙ্গে বলছে, আমাদের বিচার চাই। পুরো ঘর প্রতিধ্বনিত ভরে গেল। ডক্টর অমিয় সেন হাঁটু গিরে বসে পড়লেন। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আমি কাপুরুষ ছিলাম, আমি কাউকে বাঁচাতে পারিনি। ঠিক তখনই একটি ছোট্ট মেয়ে, যার বয়স 10 বছরের বেশি নয়, আইসিইউর কোণ থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো। তার হাতে একটি ছেঁড়া টেডি বিয়ার। সে অরিন্দমের দিকে তাকিয়ে বলল, কাকু, আমার অপারেশন হওয়ার কথা ছিল, কিন্তু আমি আর ঘুম থেকে উঠিনি। অরিন্দমের চোখে পানি চলে এলো। তিনি ধীরে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? মেয়েটি মৃদু হাসলো, মৌ। তারপর সে নিজের ছোট্ট হাতটি বাড়িয়ে দিল। হাতে একটি মোজা ধরা চাবি, চাবির সঙ্গে ছোট্ট ব্যাগ, তাতে লেখা রেকর্ড রুম। মৌ বলল, সব সত্য ওখানে লুকিয়ে আছে, কিন্তু সাবধান, ও এখনো নিজের মাথা খুঁজছে। অরিন্দম কিছু বুঝে ওঠার আগেই ধারাম, আইসিইউর দরজাটি ভেঙে পড়ল। মাথাহীন ডাক্তার রণজিৎ ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলো। তার কালো ধোঁয়ার ভেতর থেকে অসংখ্য মানুষের কান্নার শব্দ শোনা যাচ্ছে। সে একবার হাতে তুলতেই আইসিইউর সব লাইট নিভে গেল। অন্ধকার, শুধু তার ব্যাগ থেকে পড়তে থাকা লাল তরলের শব্দ, টপ টপ টপ। হঠাৎ কালো ধোঁয়ার ভেতরে দুটি আগুনের মতো লাল চোখ জ্বলে উঠল। একটি ভারী কণ্ঠ পুরো ঘরে গর্জে উঠল, আমার অপরাধ কেউ প্রমাণ করতে পারবে না। ঠিক তখন ওই মৌ অরিন্দমের কানে ফিসফিস করে বলল, দৌড়ান, রেকর্ড রুমে যান। অরিন্দম আর এক মুহূর্তেও দেরি করলেন না। তিনি ডাক্তার অমিয় সেনকে নিয়ে আইসিইউয়ের পেছনে জরুরি দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে গেলেন। কিন্তু করিডোরে পৌঁছে দেখে থেমে গেলেন, কারণ সে করিডোর দিয়ে তারা এসেছিল সেটি আর নেই। তার বদলে সামনে দেখা যাচ্ছে একটি অসীম লম্বা অন্ধকার করিডোর। দুই পাশে শত শত দরজা, আর প্রতিটি দরজার ওপর লেখা, যারা সত্য জানে তারা কখনো বের হতে পারে না। দূরের করিডোরের শেষ প্রান্তে একটি মাত্র দরজার মৃদু আলো জ্বলছে। সেই দরজার ওপর লেখা রেকর্ড রুম। কিন্তু অরিন্দম লক্ষ্য করলেন, দরজাটির সামনে ইতিমধ্যে একজন দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে ঘুরে তাদের দিকে তাকালো। সে আর কেউ নয়, সুব্রত। কিন্তু এবার তার মুখ কোনো রক্ত নেই। সে শুধু একটি কথাই বলল, দ্রুত আসুন, সময় শেষ হয়ে যাচ্ছে। অরিন্দম আর ডাক্তার অমিয় সেন প্রাণপণে দৌড়াতে লাগলেন। অদ্ভুত সেই করিডোরে যেন শেষই হচ্ছে না। তারা যতই সামনে এগোচ্ছেন, রেকর্ড রুমের দরজাটা ঠিক ততটাই দূরে সরে যাচ্ছে। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো মাথাহীন ডাক্তার রণজিৎ। ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসছে। প্রতিটি পদক্ষেপের সঙ্গে করিডোরের বাতিগুলো এক এক করে নিভে যাচ্ছে। সুব্রত চিৎকার করে বলল, পেছনে তাকাবে না, সামনে দৌড়ান। অরিন্দম দাঁতে দাঁত চেপে দৌড়াতে লাগলেন। হঠাৎ করিডোরের শেষ মাথায় থাকা রেকর্ড রুমের দরজাটি নিজে থেকেই খুলে গেল। ভেতরে ঢুকতেই দরজাটি বিকট শব্দে বন্ধ হয়ে গেল। রুমের ভেতরে সারি সারি লোহার আলমারি, হাজার হাজার পুরনো ফাইল, অনেকগুলো মাকড়সার জালে ঢাকা। সুব্রত একটি নির্দিষ্ট আলমারির সামনে দাঁড়িয়ে বলল, আলমারি নম্বর 21, খুলুন। অরিন্দম বুঝে ধরা তালায় সেই ছোট্ট চাবিটি ঢুকালেন। দরজা খুলে গেল। ভেতরে ছিল মাত্র একটি লাল রঙের ফাইল। ফাইলের ওপর লেখা, কনফিডেন্সিয়াল প্রজেক্ট শ্যাডো। অরিন্দম ফাইল খুলতেই তার চোখ বিস্মিত হয়ে গেল। ভেতরে হাসপাতালে শতাধিক রোগীর নাম। অনেকেই নামের পাশে লাল কালি দিয়ে লেখা, ডিলে ট্রিটমেন্ট, নো রিলেটিভ, অর্গান ট্রান্সফার অ্যাপ্রুভড।
অরিন্দনের হাত কাঁপতে লাগলো। তিনি পাতাগুলো উল্টাতে উল্টাতে শেষের দিকে একটি ছবি পেলেন। ছবিতে ডাক্তার রণজিৎ মুখার্জির সঙ্গে আরও 4 জন মানুষ দাঁড়িয়ে। তাদের একজনকে দেখে অরিন্দন থমকে গেলেন। তিনি এক মুখ আগে দেখছেন। আজ সন্ধ্যাতেই হাসপাতালের পরিচালনা পর্ষদের ছবিতে লোকটির নাম অজিত মুখার্জি, বর্তমান হাসপাতাল স্ট্রেচারের চেয়ারম্যান, অর্থাৎ ডক্টর রণজিতের ছেলে। ডক্টর অমিয় সেন গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, পাপ থামেনি, শুধু মানুষ বদলেছে। ঠিক তখন ওই রুমের এক কোণে থাকা পুরনো কম্পিউটারটি নিজে থেকে চালু হয়ে গেল। কালো স্ক্রিনে ধীরে ধীরে একটি ভিডিও ফুটে উঠল। ভিডিওর তারিখ 17 জুলাই 1998। ক্যামেরায় দেখা যাচ্ছে ডক্টর রণজিৎ নিজ হাতে একটি কালো ব্যাগ কাগজপত্র ভরছেন। তারপর ক্যামেরার দিকে তাকিয়ে বলছেন, যদি কোনো দিন আমি মারা যাই, এই হাসপাতালে আমার পরিবারের হাতেই থাকবে। কেউ সত্য জানলে সে বাঁচবে না। ভিডিও হঠাৎ কেঁপে উঠল। তারপর পর্দায় দেখা গেল একজন তরুণ ক্যামেরা হাতে সবকিছু রেকর্ড করছে। সে আর কেউ নয়, সুব্রত। ভিডিও শেষ হওয়ার আগে সুব্রত ক্যামেরার দিকে তাকিয়ে বলল, যদি কেউ এই ভিডিও দেখে থাকেন তাহলে দয়া করে সত্যটা প্রকাশ করবেন। স্ক্রিন অন্ধকার হয়ে গেল। ঠিক তখনই আলমারির নিচ থেকে একটি ছোট্ট ধাতব বাক্স বেরিয়ে এলো। বাক্সের ভেতর ছিল একটি পুরনো VHS ক্যাসেট, একটি নোটবুক এবং একটি সোনার আংটি। নোটবুকের প্রথম পাতায় লেখা, এই প্রমাণ পুলিশ কমিশনারের কাছে পৌঁছালে অভিশাপ শেষ হবে। অরিন্দন নোটবুকটি ব্যাগে রাখলেন। ঠিক সেই মুহূর্তে পুরো রেকর্ড রুম কেঁপে উঠল। দেয়ালে বড় বড় ফাটল দেখা দিল। দরজার বাইরে আবার সেই ভারী পদশব্দ। এইবার শব্দটা দরজার সামনে এসে থেমে গেল। তারপর বাইরে থেকে একটি কণ্ঠ ভেসে এলো, অরিন্দন, দরজা খুলে দাও। অরিন্দন বুঝতে পারলেন এটা সুব্রতর কণ্ঠ, কিন্তু আসল সুব্রত তো তার পাশেই দাঁড়িয়ে। তাহলে দরজার বাইরে কে? ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা সুব্রত ধীরে ধীরে অরিন্দনের দিকে তাকিয়ে বলল, যে বাইরে দাঁড়িয়ে আছে সে আমি নই। ঠিক তখন ওই দরজার নিচ দিয়ে ধীরে ধীরে কালো ধোঁয়া ভেতরে ঢুকতে শুরু করলো। আর সেই ধোঁয়ার মধ্যে ভেসে উঠল শত শত মানুষের বিকৃত মুখ। রেকর্ড রুমের দরজার নিচে কালো ধোঁয়া ধীরে ধীরে পুরো ঘরে ছড়িয়ে পড়ছে। সেই ধোঁয়ার মধ্যে শত শত বিকৃত মুখ। কেউ কাঁদছে, কেউ সাহায্য চাইছে, কেউ শুধু একটি কথাই বলছে, আমাদের ভুলে যেও না। অরিন্দন ব্যাগের ভেতরে সব প্রমাণ শক্ত করে ধরে দাঁড়িয়ে রইলেন। ঠিক তখনই সুব্রত তার কাঁধে হাত রাখল। এবার তার মুখে আর কোনো ভয়ের ছাপ নেই। সে শান্ত গলায় বলল, এগুলো শেষ প্রমাণ। আসল সত্য এখনো মাটির নিচে লুকিয়ে আছে। অরিন্দন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কোথায়? সুব্রত ধীরে ধীরে আঙ্গুল তুলে হাসপাতালের পুরনো ভবনের দিকে। অপারেশন থিয়েটারের নিচে একটি গোপন কক্ষ আছে, সেখানে কেউ কখনো যায় না। ঠিক তখনই ধারাম করে একটা শব্দ হলো। রেকর্ড রুমের দরজা ভেঙে খুলে গেল। কালো ধোঁয়ার ভেতর থেকে মাথাহীন ডাক্তার রণজিৎ প্রবেশ করলো। কিন্তু এবার সে একা নয়, তার পেছনে দাঁড়িয়ে আছে হাসপাতালে পুরনো পোশাক পরা আরও কয়েকটি অশুভ ছায়ামূর্তি। তাদের হাতে মরচে ধরা অস্ত্রোপচারের যন্ত্র, কেউ স্কাম্পেল, কেউ করাত, কেউ রক্তমাখা ট্রে। ডক্টর রণজিৎ গর্জে উঠল, সত্য এখানেই শেষ হবে। সুব্রত চিৎকার করে বলল, দৌড়ান। অরিন্দন ও ডক্টর অমিয় সেন পাশের রুমে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। সিঁড়ির শেষ ধাপে একটি ছোট্ট লোহার দরজা। দরজার উপর লেখা, অথরাইজ পার্সোনাল অনলি। ডক্টর অমিয় সেন কাঁপা গলায় বললেন, এই দরজাটা আমি কোনোদিন খোলা দেখিনি। অরিন্দন হাত দিতেই দরজাটি নিজে থেকেই খুলে গেল। ভেতরে অন্ধকার, শুধু দূরে একটি স্লান হলুদ আলো। দুজন ধীরে ধীরে এগিয়ে গেলেন। আর তারপর তারা এমন একটি দৃশ্য দেখলেন যা কোনো মানুষ সহজে বিশ্বাস করবে না। মাটির নিচে বিশাল একটি গোপন কক্ষ। সেখানে একটি পুরনো অপারেশন টেবিল, চারপাশে মরচে ধরা অস্ত্রোপচারের যন্ত্র। দেয়ালের কাচের আলমারিতে অসংখ্য নামহীন ফাইল। আর এক কোণে সারি সারি কাঠের বাক্স। প্রতিটি বাক্সের ওপর শুধু একটি নম্বর লেখা, কোনো নাম নেই। ঠিক তখনই অপারেশন টেবিলের ওপর থাকা সার্জিক্যাল লাইট নিজে থেকেই জ্বলে উঠল। টেবিলের ওপর ধীরে ধীরে একটি অবয়ব স্পষ্ট হতে লাগলো। আর সেই কেউ নয়, ডক্টর রণজিৎ। কিন্তু এবার তার মাথা শরীরের সঙ্গে সে জীবিত মানুষের মতোই দেখতে। সে ঠান্ডা গলায় বলল, স্বাগতম, এটাই আমার আসল হাসপাতাল। উপরের মানুষ চিকিৎসা পেত,
নিচে চলতো ব্যবসা, আর বিকৃত হাসি পুরো ঘরের প্রতিধ্বনিত হলো। হঠাৎ ঘরের এক পাশে রাখা পুরনো টেপ রেকর্ডারের নিচে থেকেই চালু হয়ে গেল। সেখানে শোনা গেল এক নারীর কণ্ঠ। যদি কেউ এই রেকর্ড শুনে থাকেন, জেনে রাখুন এই কক্ষের মেঝের নিচে সব প্রমাণ লুকিয়ে আছে, কিন্তু সত্য বের করার আগে একজনকে নিজের জীবন দিতে হবে। রেকর্ডিং হঠাৎ বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর সবাই নেমে এলো। নীরবতা। ডক্টর অমিয় সেন একে অপরের দিকে তাকালো। একজনকে নিজের জীবন দিতে হবে, এই কথার অর্থ কি? ঠিক তখনই অপারেশন টেবিলের পাশে দাঁড়িয়ে থাকা ডক্টর রণজিৎ ধীরে ধীরে নিজের মাথাটি তুলে তার দিকে নিল। তারপর ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, আজ তোমাদের মধ্যে একজন এখানেই থেকে যাবে। আর মাটির নিচে থেকে ভেসে এলো শত শত মানুষের একসঙ্গে চিৎকার, বাঁচাও। অপারেশন থিয়েটারের বাতাস মুহূর্তেই ভারী হয়ে উঠল। ডক্টর রণজিৎ নিজের কাঠা মাথাটি হাতে ধরে দাঁড়িয়ে আছে, তার ঠোঁটে বিকৃত হাসি। হাতে ধরা মাথাটা চোখ দুটো হঠাৎ খুলে গেল। সেই চোখে সরাসরি অরিন্দরের দিকে তাকিয়ে বলল, পালিয়ে লাভ নেই। এই ঘরে যে ঢোকে সে কখনো আগের মানুষ হয়ে বের হয় না। অরিন্দর পিছিয়ে যেতে গিয়েও থেমে গেলেন, কারণ পেছনের লোহার দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। দেয়াল জুড়ে লাল জরুরি আলো জ্বলতে শুরু করলো। পুরনো স্পিকারে ভেসে এলো একটি কৃত্রিম কণ্ঠ, অপারেশন থ্রেড অ্যাক্টিভেট, পেশেন্ট অপারেশন স্টার্টেড। অপারেশন টেবিলের চারপাশে রাখা মরিচে ধরা অস্ত্রগুলো একে একে নড়তে শুরু করলো। ক্যাপলেল, ফোর্সেস, সার্জিক্যাল করাত, সব কিছু যেন অদৃশ্য কারো হাতে ভেসে উঠছে। ডাক্তার অমিয় সেন আতঙ্কে বললেন, এটা থামাতে হবে। ঠিক তখনই সুব্রত আবার দেখা দিল। সেই অরিন্দনের হাতে একটি ছোট্ট রূপার লকেট দিল। লকেট খুলতেই সবার একটি ক্ষুদ্র ছবি, একজন নারী ও একটি ছোট্ট ছেলে। পেছনে লেখা, সত্য লুকিয়ে না। সুব্রত ধীরে বললে, এটা আমার পরিবারের, আমি ওদের কাছে ফিরতে পারিনি, সত্য যেন ওদের কাছে পৌঁছায়। অরিন্দন লকেটটি বুকের কাছে চেপে ধরলেন। ঠিক সেই মুহূর্তে পুরো অপারেশন থিয়েটার কেঁপে উঠল। মেঝেতে লম্বা একটি ফাটল তৈরি হলো। ফাটলের নিচে দেখা গেল ডজন ডজন মরিচে ধরা ধাতব ট্যাঙ্ক, প্রতিটির গায়ে হাসপাতালের ছিল। ডাক্তার অমিয় সেন একটি ট্যাঙ্ক খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো রোগীদের আসল মেডিকেল রেকর্ড, অপারেশনের গোপন তালিকা, বিদেশে অঙ্গ পাঠানোর নথি এবং বহু বছর ধরে লুকিয়ে রাখা প্রমাণ। তিনি কাঁদতে কাঁদতে বললেন, সব কিছু এখানেই ছিল। ঠিক তখনই ডক্টর রণজিৎ প্রচণ্ড গর্জন করল। তার হাতে থাকা মাথাটি আগুনের মতো লাল হয়ে গেল। সে চিৎকার করে বলল, এই কাগজগুলো পৃথিবীর আলো দেখবে না। এক ঝটকায় পুরো কক্ষে আগুনের মতো কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। শ্বাস নেওয়া কঠিন হয়ে গেল। সুব্রত চিৎকার করে বলল, অরিন্দন। বাম দিকের দেয়ালের লাল সুইচ। অরিন্দন দৌড়ে গিয়ে সুইচটি চাপলেন। ঘর 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 ঘর। হঠাৎ মেঝের নিচে লুকিয়ে থাকা একটি বিশাল লোহার সিন্দুক উপরে উঠে এলো। সিন্দুকের ওপর বড় অক্ষরে লেখা, মাস্টার এভিডেন্স। কিন্তু সিন্দুকটি খেয়ালার সঙ্গে সঙ্গেই পুরো হাসপাতাল, বিদ্যুৎ একসঙ্গে নিভে গেল। চারদিকে অন্ধকার। মাত্র একটি শব্দ শোনা গেল, হৃদস্পন্দন, ধুক ধুক ধুক। তারপর একটি শিশুর কণ্ঠ অন্ধকারে ফিসফিস করে বলল, কাকু, আপনার অ্যাম্বুলেন্সটা বাইরে নেই। অরিন্দনের বুক কেঁপে উঠল। তিনি টর্চ চালালেন। টর্চের আলো দেখা গেল সুব্রত নেই, ডাক্তার অমিয় সেন নেই, ডক্টর রণজিৎ নেই। তিনি সম্পূর্ণ একা। কিন্তু অপারেশন টেবিলের ওপর এখন একজন মানুষ শুয়ে আছে, হাত পা শক্ত করে বাঁধা। ধীরে ধীরে তিনি পৌঁছে গেলেন। তার কাছে যেতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, কারণ অপারেশন টেবিলে শুয়ে থাকা মানুষটি অরিন্দন নিজেই। ঠিক সেই মুহূর্তে তার পেছন থেকে একটি ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, এবার বুঝতে পারোস, কেউ তোমাকেই এখানে ডাকা হয়েছিল। অরিন্দন ধীরে ধীরে অপারেশন টেবিলের দিকে এগিয়ে গেলেন। টেবিলের ওপর সত্যিই তার মতো দেখতে একজন মানুষ শুয়ে আছে। একই মুখ, একই পোশাক, এমনকি হাতের পুরনো পোড়া দাগটিও একই জায়গায়। তিনি কাঁপা গলায় বললেন, এটা কে? ঠিক তখনই অপারেশন থিয়েটারের সব লাইট একসঙ্গে জ্বলে উঠল। সুব্রত আবার সামনে এসে দাঁড়ালো, কিন্তু এবার তার মুখে অদ্ভুত শান্তি। সে বলল, এটা তোমার ভবিষ্যৎ নয়, এটা সেই মৃত্যু যা তোমার জন্য লেখা ছিল। অরিন্দন কিছুই বুঝতে পারলেন না। সুব্রত ধীরে ধীরে সত্য প্রকাশ করতে শুরু করলেন। সেই সুব্রত, আজ থেকে 40 বছর আগে একটি অ্যাম্বুলেন্স আমাকে এই হাসপাতালে আনা হচ্ছিল। সেই অ্যাম্বুলেন্সের চালক শেষ মুহূর্তে পর্যন্ত আমাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু হাসপাতালের লোকেরা জোর করে বাইরে পাঠিয়ে দেয়। অপরাধ ভোগে মাস পর তিনি চাকরি ছেড়ে দেন।
অরিন্দম চুপচাপ শুনছিলেন। সুব্রত আবার বলল, সেই ড্রাইভার ছিলেন তোমার বাবা অমল ঘোষ। অরিন্দম যেন বজ্রহান হলেন। তার বাবা ছিলেন অ্যাম্বুলেন্স চালক, এ কথা তিনি জানতেন, কিন্তু বাবা কখনো এই হাসপাতালে কথা বলেননি। সুব্রত বলল, তোমার বাবা সত্য জানতেন, তাই তাকে বারবার হুমকি দেওয়া হয়। শেষ পর্যন্ত এক সময় রহস্য সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সেটাও দুর্ঘটনা ছিল না। অরিন্দমের চোখ ভিজে উঠল। এতদিন তিনি ভেবেছিলেন বাবার মৃত্যু ছিল ভাগ্যের খেলা, আজ বুঝলেন এটিও ছিল একটি হত্যাকাণ্ড। ঠিক তখনই পুরো অপারেশন থিয়েটার কেঁপে উঠল। ডক্টর রণজিতের আত্মা আবার আবির্ভাব হলো। সে প্রচণ্ড ক্রোধে গর্জে উঠলেন, এই সত্য কেউ জানতে পারবে না। মুহূর্তের মধ্যে চারদিকে কালো ধোঁয়ায় ঢেকে গেল। অরিন্দম ব্যাগ থেকে সব নথি, ভিডিও ক্যাসেট এবং রেকর্ড বের করে শক্ত করে ধরে রাখলেন। ডক্টর অমিয় সেনও ফিরে এলেন। তিনি চিৎকার করে বললেন, দৌড়াও, উপরে পুলিশ এসেছে। তিনজন মিলে গোপন কক্ষে থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন। পেছন থেকে মাথাহীন ডক্টর রণজিৎ এবং অসংখ্য অশান্ত আত্মা তাদের ধাওয়া করছে। পুরো হাসপাতাল কাঁপছে, দেয়াল ভেঙে পড়ছে। ঠিক তখনই তারা মূল প্রবেশদ্বারে পৌঁছালেন। একটি প্রচণ্ড বজ্রপাত হাসপাতালের পুরনো ভবনে আঘাত করল। বিকট শব্দে গোপন কক্ষের সব ছাদ ধসে পড়ল। ডক্টর রণজিতের আত্মা ভয়ঙ্কর চিৎকার করে ধোঁয়ার মধ্যে মিলিয়ে গেলেন। 1 বছর পরে পুলিশ ও আদালতের দীর্ঘ তদন্তে হাসপাতালে বহু পুরনো অপরাধের নথি প্রকাশ হলো। অনেক অজ্ঞাত রোগীর পরিচয় জানা গেল। অবৈধ অঙ্গ পাচারের চক্রের সঙ্গে জড়িত কয়েকজন জীবিত ব্যক্তিকেও গ্রেপ্তার করা হলো। হাসপাতালে পুরনো ভবন স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হলো এবং ডাক্তার অমিয় সেন আদালতের সব সত্য স্বীকার করলেন। সুব্রত এবং অন্য ভুক্তভোগীদের নামে একটি স্মৃতিফলক স্থাপন করা হলো। অরিন্দম আবার অ্যাম্বুলেন্স চালানো শুরু করলেন, কিন্তু এবার তিনি প্রতি রোগীকে নিজের পরিবারের মানুষের মতো যত্ন করতেন, কারণ তিনি জানতেন একটি অবহেলায় কখনো কখনো একটি আত্মাকে বছরের পর বছর অশান্ত করে রাখতে পারে। শেষ দৃশ্যে এক বর্ষার রাত, কলকাতার রাস্তা ফাঁকা। অরিন্দম একটি রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে বলছেন, হঠাৎ তিনি রিয়ার ভিউ মিররে তাকালেন। স্ট্রেচারের ওপর একজন মানুষ বসে আছেন। অরিন্দমের বুক কেঁপে উঠল, কিন্তু পরের মুহূর্তে তিনি হাসলেন। সেটি সুব্রত। এবার তার মুখে কোনো রক্ত নেই, চোখে শান্তি। সে মৃদু হাসল, 2 হাত জোরে করে নমস্কার করল। তারপর ধীরে ধীরে সকলের প্রথম সূর্যের আলোয় মিলিয়ে গেল। অরিন্দম নিচে সুরে বললেন, তোমার শেষ যাত্রা আজ সত্যিই শেষ হলো। দূরে ভোরের আজানের ধ্বনি আর মন্দিরের ঘণ্টা একসঙ্গে ভেসে এলো। কলকাতা শহরে নতুন দিনের আলোয় জেগে উঠল, কিন্তু শহরের পুরনো হাসপাতালগুলোর অন্ধকার করিডরে আজও কেউ নেই। গভীর রাতে যদি কোনো অ্যাম্বুলেন্স সাইরেন অকারণে বেজে ওঠে, তাহলে হয়তো কোনো অশান্ত আত্মা এখনও শেষবারের মতো বাড়ি ফেরার পথ খুঁজছে। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।